বেঙ্গল নিউজ গ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজ সেই ঐতিহাসিক দিন এবং সিবিআই এর তরফ থেকেও দাবি করা হয়েছে এটা বিরল থেকে বিরলতম একটা ঘটনা। এবং আমরা দেখলাম দীর্ঘদিনের লড়াই, মানুষ পথে নেমেছিল এবং সেই লড়াইয়ের জায়গা থেকে আজকে সেই আরজিকর কাণ্ডের সেই তিলোত্তমার বিচার, যে বিচার চেয়ে মানুষ পথে নেমেছিল। শুধু পশ্চিমবাংলা নয়, গোটা দেশের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ তথা গোটা পৃথিবীর মানুষ পথে নেমেছিল। আজ সেই দিন এবং শিয়ালদা কোর্টে রায় দেওয়া হলো, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এবং যে সেই সঞ্জয় রায়, সেই নাকি সিবিআই এর তরফ থেকেই তাকেই অ্যাকিউজড হিসাবে সেই একমাত্র দোষী এবং দেখানো হয়েছিল। এবং আমরা যদি দেখি কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সেও কিন্তু প্রথমে এই সঞ্জয় রায়কেই ধরেছিল। এবং আজকে সেই ঐতিহাসিক দিন, যে দিনের দিকে তাকিয়ে গোটা রাজ্যবাসী বসেছিল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন স্বামী বিশাখানন্দজি। বিশাখানন্দজি, আপনাকে স্বাগত বেঙ্গল নিউজ গ্রাফে। নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। বিষয়টা হচ্ছে এই যে সঞ্জয় রায়, যে সিভিক, তাকে কিন্তু সেই প্রথম দিনই কলকাতা পুলিশও অ্যারেস্ট করেছিল এবং সিবিআই এর হাতে তদন্তভার যাওয়ার পর এতদিন ধরে সিবিআই যে তদন্ত করলো, সেই একটা মানুষকেই তারা দোষী হিসাবে সাব্যস্ত করলো এবং আজকে শিয়ালদা কোর্ট সেই ঐতিহাসিক রায় দিল, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। কিভাবে দেখছেন? কারণ বারবার কিন্তু মিডিয়ার তরফ থেকে শুরু করে, মানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ একটাই প্রশ্ন করেছিল যে শুধু কি সঞ্জয় একা জড়িত? মানে এত বড় একটা ঘটনা ঘটানো হলো, সেখানে কি সঞ্জয় একা, বাকিরা কই? এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু না সিবিআই দিতে পেরেছে, না রাজ্য সরকারের প্রশাসন দিতে পেরেছে। কি বলবেন? ছোটবেলায় একটা কথা খুব শুনতাম, ধরা পড়লে ধনঞ্জয়, বেঁচে গেলে সঞ্জয়। সে সঞ্জয়ও পাচ্ছিল না, সে ঠিক আছে, সঞ্জয়ের যা হয়েছে হয়েছে। তো আমার বক্তব্য হলো যে একটা সিভিক ভলেন্টিয়ার, সে একটা রেপ করেছে, সঙ্গে মার্ডার করেছে, তার সঙ্গে আর কারোর কোনো যোগাযোগ নেই। তাহলে এত নাটক হলো কেন? মানে ডেড বডিটা পোড়ানো নিয়ে তাড়াহুড়ো, আপনার আগে পোড়ানো হলো, তারপরে আপনার রিপোর্ট দায়ের করা হলো, এফআইআর করা হলো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আর কি। আত্মহত্যা করেছে, খুন হয়নি। আচ্ছা, যাই হয়েছে তোমাদের দেখতে দেওয়া যাবে না, হও না তোমরা মা বাবাকে কোথাও কোনো ইনভলভমেন্ট হয়নি, এর মানেটা কি? আমার তো মনে হয় এই জিনিসটা একটা খুব, আমার কথাটা খুব বাজে আপনার শুনতে লাগবে, কিন্তু এটা ঘটনা যে এমন একটা দিন আসছে, মানুষ আবার ফিমেল চাইল্ড ইনফ্যান্টিসাইড অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা শুরু করে দেবে। আমি একটা গরিব মানুষ, আমি দর্জির কাজ করছি, অনেক কষ্টে আমি আমার মেয়েটাকে ডাক্তার বানালাম, সে একটা এমএস ডাক্তার হলো, 10টা লোকের কাছে নাম করলো, সে পুলিশি ঘেরাটোপের মধ্যে ধর্ষণ হলো, খুন হলো, গোটা দুনিয়া তোলপাড় হয়ে গেল। আলটিমেট এমন খালি এটা একজনের কাজ ছিল, তার মানে একজনকে বাঁচাতে, একটা সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে, যে 100 দিনের থেকে টাকা পায়, মাইনে পায়, গোটা তন্ত্র লেগে গেছিল। ডিসি যা খুশি তাই করলো, স্বাস্থ্য বোর্ডের চেয়ারম্যান করলো, আপনার থানার ওসি করলো, আপনার প্রিন্সিপাল করলো, সবাই সবকিছু করলো। নামও তো হয়ে গেছিল মনে হয়, কি একটা অসুর যেন প্রিন্সিপালের নাম, স্টেটোস্কোপ আসুর, মানে স্টেটোস্কোপ রূপী একটা ওষুধ। সবাই কেউ কিচ্ছু করেনি, একজনের খালি দোষ ছিল। আচ্ছা, এখানেই প্রশ্ন যে যেসব তথ্য সামনে এসেছিল, সিমেনের কথা উঠেছে, যে পরীক্ষায় বেরিয়েছে, সেখানে কিন্তু শুধুমাত্র সঞ্জয়ের পাওয়া গেছে তাই নয়, একাধিক সিমেন্ট ছিল। তাহলে এই একাধিক সিমেন্টের নমুনা যদি পাওয়া যায়, বাকিরা কোথায়? এই প্রশ্ন বারবার উঠছে। তাহলে তো মেডিকেল সায়েন্স ভুল হয়ে যাচ্ছে না? সঞ্জয়ের মধ্যে একাধিক মানুষ লুকিয়ে রয়েছে, যাদের আলাদা আলাদা ডিএনএ রয়েছে, আলাদা আলাদা সিএমএন ক্যাটেগরি রয়েছে। এটা তো মানে মেডিকেল সায়েন্স ভুল হয়ে গেছে। আমি বলবো সঞ্জয়কে ফাঁসি না দিয়ে, কারাগারে না পাঠিয়ে, ওকে ল্যাবে পাঠিয়ে টেস্ট করানো, যে এক সঞ্জয়ের শরীর থেকে বিভিন্ন প্রকারের মাল্টি সেমেন্ট কি করে তৈরি হতে পারে। খুব বড় প্রশ্নকে আমেরিকায় পাঠানো, বড় বড় বিজ্ঞানীদের টেস্ট করানো। মানে আপনি বলতে চাইছেন এই ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে ওকে জেলে হাজতে না পাঠিয়ে ওকে রিসার্চ করার জন্য সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ একটা মানুষের শরীরে এতগুলো ভ্যারাইটি অফ ডিএনএ, ভ্যারাইটি অফ সিমেন্টস কি করে? এই যে কথাটা এক্ষুনি আপনি বললেন না, তার থেকে প্রতীত হচ্ছে যে সঞ্জয় কিন্তু মানুষ নয়, সে জানোয়ার হতে পারে, দেবতা হতে পারে, ভিন গ্রহের কোনো প্রাণী হতে পারে। তাহলে একটা মানুষের মধ্যে মাল্টিপল সিমেন্ট কি করে হয়? বক্তব্যটা এখানেই, মানে যদি এতগুলো সিমেন্টস, মানে একাধিক সিমেন্টসের নমুনা যদি পাওয়া যায়, তাহলে সঞ্জয়ের শরীরের মধ্যে এতগুলো সিমেন্টস একটাই মানুষের মধ্যে। হয়তো সঞ্জয় ভগবান, হয়তো সঞ্জয় ভগবান বলে ওর পেছনে গোটা তন্ত্র লেগে গেছিল।
ডিসি থেকে সিএম, ওসি থেকে প্রিন্সিপাল, প্রিন্সিপাল থেকে স্বাস্থ্য ভবনের চিফ, সবাই লেগে গেছিল, সবাই বিভিন্ন রকমের মতামত দিচ্ছিল। আমরা দেখেছিলাম এমএলএ না কাউন্সিলর ছিলেন, উনি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে বডিটাকে ডিসপোজ করার অর্থাৎ পোড়ানোর চেষ্টা করছিলেন। এগুলো সমস্ত লেগে গেছিল, কারণ ভগবান না, ভগবানের জন্য তো এইটুকুনি করতেই হবে। একজন প্রাণী যার মাল্টি সেমেন আছে, এরকম প্রাণী মানুষ হতে পারে না, হয় সে ভগবান নাহলে সে এলিয়েন, মঙ্গল গ্রহ থেকে এসছে, বুধ গ্রহের থেকে এসছে, অন্য কোনো মিল্কি ওয়ে থেকে এসেছে কোথা থেকে? মানুষ এরকম হয় না। এখানে নির্দিষ্টভাবে একটা প্রশ্ন যে একজন সিভিক ভলেন্টিয়ার সে সরকারি হাসপাতালের প্রেমিসেসের মধ্যে ঢুকে একটি কর্মরত ডাক্তারকে কর্মরত অবস্থাতে তাকে রেপ করলো, তাকে ধর্ষণ করে তাকে খুন করলো, সেখানে গোটা আরজিকর মানে অথরিটি বা সেই মেয়েটির সাথে যারা সেই সময় কর্মরত ছিল কেউ কিছু বুঝতে পারলো না, জানতে পারলো না। এটা কি কোথাও অবাস্তব? মানে কি মনে হয় আপনার? দুর্ভাগ্যক্রমে গোটা ব্যাপারটা কন্যা ভ্রূণ হত্যার দিকে নিয়ে যাচ্ছে। আপনি ভাবুন, একজন মানুষ সে সামান্য একটা দর্জির কাজ করে, অনেক পরিশ্রম করে নিজের মেয়েকে লিখিয়ে পড়িয়ে এমএস ডাক্তার করেছে, সে পুলিশি ঘেরাটোপের মধ্যে ধর্ষণ হচ্ছে কার দ্বারা? সোকল পুলিশের দ্বারা, সিভিক পুলিশের দ্বারা। মানুষ তো আবার বলবে আমার মেয়ে দরকার নেই, তাকে খাইয়ে পড়িয়ে বড় করবো, এর থেকে ভাই 3 মাস পেটের মধ্যে 3 মাস বয়সের মধ্যে তাকে মেরে ফেলো, জঘন্য একটা অপরাধ। এরপরে আর মানুষ এই কথাটা খাবে না যে আমি একজন মহিলা, আমি মহিলাদের সুরক্ষা দেব, আমাকে ভোট দাও। বাংলা নিজের মেয়েকে যে খাবে না, কারণ মেয়ে থাকবে না, মেয়ে না থাকলে সেন্টিমেন্টটা গ্রো করবে না। আজকে মানুষ কিন্তু দেখবেন যে গরু হত্যার বিরুদ্ধে লড়াই করে, কুকুর হত্যার বিরুদ্ধে লড়াই করে, বাঘ হত্যার বিরুদ্ধে লড়াই করে, ডাইনোসর হত্যার বিরুদ্ধে লড়াই করে কি না? তারা প্রাগৈতিহাসিক জীব, তাদেরকে নিয়ে কারোর কোনো চিন্তা নেই। সিমিলারলি দেখবেন মেয়ে মানুষকে নিয়ে কেউ সেন্টিমেন্টাল হবে না। কেন? মেয়ে মানুষই থাকবে না। যে সঞ্জয়কে আজকে সাজা দেওয়া হলো সে কিন্তু বারবার, এর আগেও আমরা দেখেছি প্রিজম ভ্যানে ওঠার সময় বারবার চিৎকার করে সংবাদ মাধ্যমকে বলেছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, এবং নির্দিষ্টভাবে পুলিশের শীর্ষকর্তার নাম ধরে তিনি উল্লেখ করেছে আমাকে ফাঁসানো হচ্ছে। আজও তিনি বারবার বলছে আমি দোষী নয়, আমাকে ফাঁসানো হয়েছে, এবং ইত্যাদি ইত্যাদি। যখন জাজ তাকে বলার সুযোগ দিয়েছে, তাকে সময় দেওয়া হয়েছিল, 3 ঘন্টা সময় দেওয়া হয়েছিল সাজার ঘোষণার আগে, তার যদি কিছু বক্তব্য থাকে। এবং নির্দিষ্টভাবে কিন্তু সেই সিভিক মানে সঞ্জয় সে কিন্তু বারবার বলছে আমাকে কারাগারের ভেতরে ভয় দেখানো হয়েছে, অত্যাচার করা হয়েছে, এমনকি খুব মানে নির্দিষ্টভাবে ভয়ঙ্কর একটা অভিযোগ। সিবিআই যখন তাকে শারীরিক পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছিল, সেখান থেকে না নিয়ে গিয়ে প্রথম কমান্ড হসপিটাল নিয়ে গেছে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসছে শিয়ালদাতে, এবং তাকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো টেস্ট করানো হয়নি, কাগজে সই করানো হয়েছে। এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা মানে তথ্য, মানে সঞ্জয় নিজে যেটা স্বীকারোক্তি করছে মহামান্য আদালতে। তাহলে কি বলবেন, কোথাও কি একটা গ্রেটার কনস্পিরেসি? গোটা পৃথিবীতে 800 কোটি মানুষকে শোনানো হচ্ছে যে সঞ্জয়ের শরীর থেকে 2 ধরনের সেমেন বেরিয়েছে। সেখানে একটা সঞ্জয়কে ম্যানিপুলেট করা, সে সাম দাম দণ্ড ভেদ যা করেই হোক, কোনো ফ্যাক্টর নয়। অ্যাবসলিউটলি উইথ হিম, মানে আমি সঞ্জয়ের পক্ষে নেই, হয়তো সে অপরাধী। না, সে অপরাধী, কারণ সেও জড়িত। একা নয়, আজকে এটাই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার একই প্রশ্ন, একা নয়। সঞ্জয় দোষী, তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে, সেটা সবাই পক্ষে। কিন্তু সঞ্জয়ের সাথে যারা আছে তারা কোথায়? কোথাও কি অভয়া বিচার পেলো? ন্যায্য বিচার পেলো? অভয়া বিচার পেলো না, অভয়া মোটেই বিচার পেলো না। অভয়া বিচার পেলে তাহলে একা সঞ্জয় যেত না, সঙ্গে যে গোটা টিমটা সাপোর্ট দিয়ে যাচ্ছে তারা সবাই কম বেশি করে কিছু না কিছু ভাবে তাদের যে কন্ট্রিবিউশন সেটা সামনে আসতো। সেটা যখন সামনে আসেনি, তার মানে কিন্তু অভয়া সত্যি বিচার পায়। আর একটা প্রশ্ন বারবার উঠছে সিবিআই এর ভূমিকা নিয়ে, কারণ এর আগেও আমরা দেখেছি পশ্চিমবাংলার যতগুলো তদন্ত সিবিআই করছে তার কোনোটাই ফ্রুটফুল রেজাল্ট বা কোনোটাই ঠিকঠাক এগোয়নি, এবং এই ক্ষেত্রেও মানুষ আশা রেখেছিল সিবিআই এর ওপরে। কিন্তু এখানেও কিন্তু প্রচুর প্রশ্নচিহ্ন উঠছে সিবিআই এর ইনভেস্টিগেশনের ওপরে। প্রথম কথা, সিবিআই কি কোনোভাবেই চার্জশিট জমা দিতে পারলো না কেন? এই টালা থানার ওসি এবং যে প্রিন্সিপাল ছিল আরজিকরের, তাদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারলো না কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং সব থেকে বড় প্রশ্ন, তাহলে কি কোথাও সেটিং তথ্য কিন্তু বারবার উঠে আসছে এবং প্রশ্নচিহ্ন সিবিআই এর তদন্তে। আপনি কি সমর্থন করেন এই বিষয়টাকে?
ওই সেটিং এর ব্যাপারটা কতটা কি আছে বলতে পারবো না, কিন্তু মানে স্যাটিসফ্যাক্টরি কিন্তু আনসার সিবিআই দিতে পারেনি। আর আরেকটা জিনিস ও ঘটনা, যে জিনিসটা আমি মেনশন করতে চাই, একজন কর্তব্যরত ডাক্তার যিনি বিক্ষোভে নামলেন, অনশন করলেন, তুমি হঠাৎ করে টিএমটি রডের মডেল হয়ে গেলেন। মানে কি করে হলেন বলুন তো? এগুলো একটা আসছে সঙ্গে, কিন্তু সিবিআইয়ের কাজ যথেষ্ট নয়, আপ টু দ্য মার্ক নয়। মানে এটা আমি যদি একটু বেড়ে গিয়ে বলি তাহলে বলবো যে মোটামুটি সিবিআই এর কনভিকশন রেট কিন্তু 67%, 8%, 9% এরকম ভাবে চলছে, 70%ও ছুটছে আপনার গত 4-5 বছর ধরে। আমি বুঝতে পারছি না যে 30% পাচ্ছে না তার মেজরিটি একটা ওয়েস্ট বেঙ্গল থেকে কেন হচ্ছে। এটা তো একটা অবশ্যই ব্যাপার। আর একটা বিষয় যাব, এই যে তদন্ত, তাহলে কি এই তদন্তটা এখানেই স্তব্ধ? কারণ যেহেতু একজনকে দোষী সাব্যস্ত করলে এবং সিবিআই ওই একজনকেই দোষী হিসাবে সেখানে দেখিয়েছে, এবং কলকাতা পুলিশ বা বেঙ্গল মানে প্রশাসন তাদের তরফ থেকেও একজনকেই বলা হচ্ছে সেই এত বড় কর্মকাণ্ডে সে একাই দোষী, তাহলে কি কোথাও বাকি যারা আছে তারা আর সামনে আসবে না? না, ব্যাপারটা তো অত ইজি নয়। আপনার হায়ার কোর্ট রয়েছে, মানে হাই কোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, সেখানে লড়াইটা হবে এবং লড়াইটা চালানো উচিত বলেও আমার ধারণা। কারণ এই ঘটনাটা কিন্তু গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে সাধারণ মানুষ, যাদের দূর দূর অব্দি রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে হয়তো 1 বছরের একটা মেয়ে বাচ্চার মা, কন্যার মা, সে মেয়েকে স্বামীর কাছে ফেলে রেখে রাস্তায় নেমে পড়েছে যে আমি আজ গোটা রাত ঘুরবো। এবং স্বামী হয়তো কনজারভেটিভ, স্বামী হয়তো মারাত্মক কনজারভেটিভ, সে সেই রাত্রের জন্য অ্যালাউ করেছে না তুমি যাও, আমার কোনো অবজেকশন নেই, তুমি যাও, আমার মেয়েটাকে সুরক্ষা করার দায়িত্ব মা হিসেবে তোমার। সেই টোটাল কনসেপ্টটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। মানে টুকরো কাচের মতো ঝরে পড়লো, বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়লো। খুব ভয়ঙ্কর, খুব লজ্জাজনক। কিন্তু সরকার তো বলেছিল যে দোষী তাকে ফাঁসি দেওয়া হোক, ফাঁসি তো আজকে হলো, তাহলে কোথাও কি সরকার কারাদণ্ড মনে হয় তো, মানে ফাঁসি না কারাদণ্ড, হ্যাঁ একদমই ভুল বললাম, মানে যাবজ্জীবন কারাদণ্ড। তো ফাঁসি চেয়েছিল, কারাদণ্ড মানে কারাদণ্ডটাও তো তার জীবন পুরো শেষই, মানে তার টিল ডেথ অবধি তিনি ওখানেই। তো বিষয়টা হচ্ছে তাহলে সরকার যেটা বলেছিল অনেকটা সেই দিকেই এগোলো। তাহলে কি বলবেন, তাহলে সিবিআই তদন্তের কি খুব দরকার ছিল? রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি নয়, রেজাল্ট মোটেই স্যাটিসফ্যাক্টরি নয়। সিবিআই হোক, এফবিআই হোক আর এমভিআই হোক, যেই হোক, রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি নয়। আমার মনে হয় জিনিসটা আবার করে আপনার নজর দেওয়া উচিত। আর একটা বিষয়, সামনে বইমেলা আসছে এবং আমরা দেখেছি প্রত্যেক বছর এই বইমেলাতে কিন্তু বিভিন্ন পাবলিকেশনস থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, সংস্থা, তারা সেখানে স্টল দেয় এবং বিশ্ব হিন্দু পরিষদ বিগত 11 বছর ধরে তারা সেখানে স্টল দিচ্ছে এবং তাদের বই বিক্রি হচ্ছে। সম্প্রতি বইমেলা শুরু হবে এবং তাদের এখানে স্টল দেওয়া হবে না, সেই গিল্ড থেকে তাদেরকে জানানো হয়েছে। তারা আদালতে গেছে, আবারও সেই আদালতের কাছে ধাক্কা খেলো গিল্ড, এবং তাদের স্টল দিতে হবে বলে আদালত তরফ থেকে জানানো হলো। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে কোথাও কি হিন্দুদের আটকানো বা হিন্দু সংগঠনকে আটকানোর একটা প্রচেষ্টা, ষড়যন্ত্র, কি বলবেন? হয়তো গিল্ড ধারণা করা শুরু করেছে যে দুধেল গাই সাবালক হয়ে গেছে, 11 বছর আগে শিশু ছিল, এখন সে টিনেজে এসেছে, সে বুঝতে শিখেছে। তার জন্য দুধেল গাইরা যদি এখন ভিএইচপি কে, বিশ্ব হিন্দু পরিষদকে আপনার স্টল করার স্পেস দেওয়া হয়, তাহলে দুধেল গাইরা খেপে যাবে, ওরা দুধ দেওয়া বন্ধ করে দেবে। দুধেল গাই যদি দুধ দেওয়া বন্ধ করে, তাহলে গিল্ড অথবা সরকার কি করে চলবে? পশ্চিমবাংলা এখন জাল ওষুধ আর স্যালাইন দুর্নীতিতে একদম ছেয়ে গেছে, মানে প্রথম সারিতে। পশ্চিমবঙ্গে রেভিনিউ আসে আপনার 28 টাকার প্যাকেটে, তো স্যালাইনে মন দেবে কেন? মানে কোথাও কি তাহলে ওই বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলেছে, মানে একদম প্রকাশ্যে হিন্দু নিধন চলছে, তার আঁচটা কি কোনোভাবে এই পশ্চিমবাংলাতেও এসে পড়ছে? বাংলাদেশে তো ওরা হিন্দু নিধনকে জাতীয় ক্রীড়া পর্যায়ে পাঠিয়ে দিয়েছে, ন্যাশনাল স্পোর্টসের লেভেলে। আর যদি বলেন যে এখানে হচ্ছে নাকি, হ্যাঁ, যুগ যুগ ধরে আপনার ইনফিল্ট্রেশন চলে যাচ্ছে, এবং ইনফিল্ট্রেশন যে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে তা না, পশ্চিমবঙ্গের মাধ্যমে আপনার সাইফ আলী খানের বাড়িতে চলে যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তাকে 6 বার আঘাত করছে, এমন আঘাত করছে যে ছুরিটা অবধি তার মানে বডিতে সেটিং হয়ে যাচ্ছে। তো এটা তো নতুন কিছু না, এটা তো আমাদের জানা কথা। আপনি একটু একটা কাজ করুন, আপনি ভোর 4টে নাগাদ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকুন নাগের বাজারে, আমি আপনাকে দিয়ে দেবো কটা বাংলাদেশি মুসলমান যাচ্ছে যারা অনুপ্রবেশকারী, আর ওদের শেল্টার পেতেও কোনো অসুবিধা হচ্ছে না, কারণ ওরা এদিকে আসার পরে আসিবি মুসলমান, টুসিবি মুসলমান চালু করে দেয়, এক বাড়িতে থাকে, খায়, তারপরে বলে যে যেটা আমরা ওখানে করেছি এখানেও করতে হবে।
মানে যাকে বলে গ্রেটার মানে ফর দ্য গ্রেটার কজ অফ জিহাদি ইসলাম, কেন বলে ওটাকে গাজবাতুল হিন্দ দেখানো করতো, এটাই। বাংলাদেশ তো ধীরে ধীরে যেভাবে এগোচ্ছে ওটাও একটা ইসলামিক কান্ট্রিতে পরিণতই হয়ে গেল, কারণ সম্প্রতি তারাও প্রেস কনফারেন্স করে এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ তাদের কনস্টিটিউশনে রাখবে না, তুলে দেবে, এবং তুলে দেবে মানে আর ধর্মনিরপেক্ষ রইল না, সেটা একটা নির্দিষ্ট একটা ধর্মের দেশ হয়ে গেল। তো ইসলামিক ধর্ম, কারণ 90% ওপরে সেখানে ইসলামিক বেশি, মানে মুসলিম মানুষের বসবাস। একদমই। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি যেভাবে চেঞ্জ হলো, পশ্চিমবাংলাও কি ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ শুরু হয়ে গেছে? একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝুন, সেটা হচ্ছে যে যখন বাংলা ভাগ হলো তখন পশ্চিমবঙ্গ পার্টে মনে হয় 12% মতো ইসলামিক জনসংখ্যা ছিল, মুসলিম জনসংখ্যা ছিল, সেটা বেড়ে বেড়ে 35% হয়েছে। এবারে সকল বিভিন্ন রাজনৈতিক দল বলছে কোনো অনুপ্রবেশ ঘটেনি, কিন্তু প্রতিটা রাজনৈতিক দল এটা স্বীকার করে যে অন্যান্য প্রদেশ থেকে পশ্চিমবঙ্গে মানুষ ঢুকেছে, বিশেষ করে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড থেকে, উত্তরপ্রদেশ থেকে। আবার পূর্ববঙ্গের থেকে প্রচুর বাঙালি হিন্দু আবার কিন্তু আপনার পশ্চিমবঙ্গে ঢুকেছে। এত কিছু হওয়া সত্ত্বেও 35% হয়ে গেছে মুসলিম পপুলেশন, হিন্দু পপুলেশন কমেছে। তার মানেটা কি? তার মানে বিশাল অংশের বাংলাদেশি মানুষ যারা জেহাদকেই সর্বোপরি মনে করে তারা পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, এবং গোটা ভারতে তাদের ব্যাপ্তি। আপনি নয়ডায় চলে যান, যে কোনো রিক্সাওয়ালা কোথায় থাকিস রে, আমি মালদায় থাকি, একটু কথা বললেই জানতে পারবেন সে মালদার লোক নয়, সে বাংলাদেশি লোক। এটা প্যান ইন্ডিয়া হয়ে গেছে। ব্যাঙ্গালোর যান, বম্বে যান, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সাইফ আলী খান। এর থেকে বেশি কথা বলে দেয়। পশ্চিমবাংলা সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন? এই অনুপ্রবেশ, এই রোহিঙ্গা, এই বিষয়ে পশ্চিমবাংলা সরকারের যে ভূমিকা, সেই বিষয়ে কি বলবেন? চিরতরে নেতিবাচক। 72খানা পোস্ট খালি, তার জন্য তুমি জমি দিচ্ছ না, এবং জমি দিচ্ছ না বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স জোর করে আপনার বর্ডার দিচ্ছে, এবং বিজিবির সঙ্গে মারপিট শুরু হয়ে যাচ্ছে, একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে যাচ্ছে খালি একটা রাজ্য সরকারের জন্য। কোঅপারেট করছে না তো, আগেই তো জায়গাটা করে দেওয়া উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার।